লঙ্কেশের, আমি জানি খুব টেনশন হচ্ছে, বুঝতেই পারছি না জিওগ্রাফির কোন কোশ্চেনটা ছেড়ে কোন কোশ্চেনটা পড়বো, মার্কস ওয়াইজ কোশ্চেন গুলোও বুঝতে পারছি না, চ্যাপ্টার ওয়াইজও কোশ্চেন বুঝতে পারছি না। এই সব সমস্যার সমাধান এইখানেই চলে এসছে। দেখ, আমি তোদের বৌশালী ম্যাম নিয়ে চলে এসেছি তোদের জন্য একেবারে ফাইনাল জিওগ্রাফি সাজেশন। একদম মাধ্যমিক 2026-এর আগে এই কোশ্চেন গুলো যদি তোরা করে যাস, আমি তোদেরকে বলতে পারি 95% কমন আসতে চলেছে। একদমই তাই। তাহলে পরীক্ষার আগে এই ব্রহ্মাস্ত্রটা দেখার জন্য রেডি স্টেডি গো। চলো দেখে নি কি কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারের কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে দেখো 2 নম্বরের কোশ্চেন গুলো যেগুলো রয়েছে সেটার মধ্যে বলছে পর্যায়ন কি, নগ্নি ভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ী ভবন কি, হিমশৈল কি, দেন ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, বাকশুন্ড, এটা বাকশুন্ড হবে, হ্যাঁ না, ক্রেভাস কি, নুনাকটস কি, দেন আমাদের হামাদা, মরুদ্যান, ওয়াদি, প্লায়া এবং লোয়েস, এখান থেকে কিন্তু আমরা প্লায়া হ্রদটাও পড়বো। কি পড়বো? প্লায়া হ্রদটাও পড়বো। এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। পেডিমেন্ট, গিরিখাত, ক্যানিয়ন, ইনসেলবার্জ, মহাদেশীয় পাদদেশীয় হিমবাহের সংজ্ঞা, কিউসেক, কিউমেক, প্রপাতকূপ। দেন আমাদের হচ্ছে 3 নম্বরে চলে এসছে এবার আবহাওয়া। ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য রয়েছে কি? ক্ষয়ী ভবন মানে কি? ক্ষয়ী ভবন মানে হচ্ছে আমাদের অবরোহণের কথা বলছে, অবরোহণের কথা বলছে। আচ্ছা, অবরোহণ ও আরোহণের পার্থক্যটাও কিন্তু আমাদের পড়ে যেতে হবে, আরোহণের পার্থক্যটাও কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে, হ্যাঁ না। তারপরে আমরা দেখবো কি বলছে নদী ও বায়ু কি কি প্রক্রিয়াতে ক্ষয় কার্য করে এবং বহন কার্য করে, সেগুলো আমরা কিন্তু অলরেডি পড়ে নিয়েছি। বদ্বীপ সৃষ্টির কারণ, সব নদীতে কেন বদ্বীপ সৃষ্টি হয় না? হিমরেখা সর্বদা কি একই উচ্চতাতে থাকে না, কেন? পলল শঙ্কু বদ্বীপের পার্থক্য, ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত কেন দেখা যায়, ইউ আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, তারপরে জলবায়ুর প্রভাবটা সুন্দরবনের উপরে কি পড়ছে। তারপরে 5 নম্বরের মধ্যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাতে আমি স্টার দিচ্ছি বিকজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে চেষ্টা করবি গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত লেখার, এবং জলপ্রপাতের ভাগগুলো লিখবি, বৈশিষ্ট্যগুলো লিখবি। আঁকাটা কিন্তু মাস্ট 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 5 নম্বরে কিন্তু আমাদের আঁকা করতেই হবে। তারপর বলছে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে যে 3 ধরনের সৃষ্ট ভূমিরূপ রয়েছে সেটা করবে, এটা মধ্যগতি বলেছে, ভালো করে মাথায় রাখবি। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা, তারপরে বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা এবং শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মাধ্যমে কি হচ্ছে। এইভাবে দেখ, আমি শুধু মার্কস ওয়াইজ ভাগ করিনি, আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করিনি, আমি কিন্তু সুন্দর করে আমি ভাগ করে এনেছি। আমি বলতে চাইছি যে আমি শুধুমাত্র যে মার্কস ওয়াইজ ভাগ করেছি তা নয়, বা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছি তা না, মার্কস ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ দুটোই কিন্তু আমি ভাগ করেছি। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো চ্যাপ্টার পড়ছি তার মার্কস ওয়াইজ আমি কতটা লিখবো সেটাও কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে, 5 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের জিওগ্রাফির সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আমরা আঁকতে পারি। আমরা যদি আঁকতে পারি তাহলে সেখানে কিন্তু আমাদের নাম্বার ক্যারি করে, ডেফিনেটলি 1-2 নাম্বার কিন্তু ওখানে ক্যারি করে। চল সেকেন্ড চ্যাপ্টারটা দেখে নি কি কি আছে। এটা ইনসুলেশন হবে। এটা যখন ইনসুলেশনটা পড়বো তার সাথে সাথে কিন্তু আমরা কি পড়বো? অ্যালবেডোটাও পড়বো, অ্যালবেডোটাও পড়বো। তাছাড়া দেখো উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার যেটা রয়েছে সেগুলো রয়েছে, এবং এখানে কিছু কিছু টিকা রয়ে গেছে সেগুলো দেখে নেব। এখানে যে এলনিনো রয়েছে তার সাথে কিন্তু আমরা লা নিনাটাও দেখব। কি করব? লা নিনাটাও আমরা কিন্তু দেখবো। ঠিক আছে, জিওট্রপিক রয়েছে, তারপরে গর্জন শিলাচল্লিশা, জেড বায়ু, ফেডেলের সূত্র, অশ্ব অক্ষাংশ, এগুলো রয়েছে। সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি, পার্থক্য যেটা আমাদের কিন্তু অবশ্য 3 নম্বরে আসবে, পার্থক্যটা কিন্তু 3 নম্বরে আসবে। বাইটস ব্যালট সূত্র রয়েছে, প্রতিপ ঘূর্ণবাদ, ঘূর্ণবাদের চক্ষু, দেন ওজোন গ্যাসের কি কি গুরুত্ব রয়েছে, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি কেন সৃষ্টি হয়, দেন স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন গহ্বর, ওজোন স্তর খারাপ হয়ে যাচ্ছে, উল্কাপাত, এগুলো সবকিছুই কিন্তু আমরা দেখবো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া রয়েছে। স্থলবায়ু এবং স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে যে পার্থক্য সেগুলো দেখবো। তারপরে দেখ 5 নম্বরের মধ্যে যেটা সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে কি নিয়ত বায়ু প্রবাহের ওপরে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। তারপরে 3 ধরনের যে আমাদের বৃষ্টিপাত আছে সেই কোশ্চেনটা আসবে। তারপরে কি বলেছে দেখ, নিরক্ষীয় বা ভূমধ্যসাগরীয় বা মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য কি আছে বা বৈশিষ্ট্য কি আছে সেগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। চল থার্ড চ্যাপ্টারে যখন আমরা চলে যাচ্ছি, গ্র্যান্ড ব্যাংক, অ্যাপোজি, পেরিজি, এবং এখান থেকে আমরা পড়বো হচ্ছে সিজিগি। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, প্লিজ 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 রিকোয়েস্ট করছি। মগ্নচড়া, শৈবাল সাগর, এগুলো প্ল্যাঙ্কটন, এগুলো খুব ভালো করে কিন্তু পড়বি। আমি এখানে লিখে দিচ্ছি প্ল্যাঙ্কটন,
এগুলো কিন্তু তোদেরকে ভালো করে পড়তে হবে। দেন এখানে গ্র্যান্ড ব্যাংক রয়েছে, হ্যাঁ না, তারপরে তো রয়েছে হচ্ছে দুবার কেন জোয়ার ভাটা হচ্ছে, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব, এটা কিন্তু ভালো করে পড়বি। অমাবস্যার মানে জোয়ারটা কেন পূর্ণিমার জোয়ারের থেকে বেশি তীব্র নিউ ফাউন্ডল্যান্ডে, কেন আমরা সারা বছর কুয়াশা দেখতে পাই সেটা পড়বো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং পৃথিবীব্যাপী যে সমুদ্র স্রোতের প্রভাব, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকগুলো টেস্ট পেপারে কিন্তু এটা দেখতে পাওয়া গেছে। বর্জ্য ব্যবস্থাপনার যা কোশ্চেন আমি দিয়েছি সেটুকু পড়ে গেলেই তোদের পুরো বর্জ্য ব্যবস্থাপনার কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কোশ্চেন আসবে না, শর্ট কোশ্চেন ডেফিনেটলি আসবে। শর্ট কোশ্চেনের জন্য তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে, বলেই দিয়েছি আমি অলরেডি। আচ্ছা, আর আমরা করেও নিয়েছি, যারা যারা এখনো পর্যন্ত ওই 1 মার্কসের জিওগ্রাফির ক্লাসটা দেখিসনি তারা কিন্তু গিয়ে দেখে নিবি। আচ্ছা, তারপরে বলছে স্ক্রাবার, লিচেট, ফ্লাই অ্যাশ, এগুলো সবকিছুই কিন্তু রয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনায় যে শিক্ষার্থীর গুরুত্ব, এটাও রয়েছে। গ্যাসীয় বর্জ্য কিভাবে করা যেতে পারে এবং পরিবেশের উপর বর্জ্যের কি কি প্রভাব রয়েছে সেটার মধ্যে কিন্তু আমরা যেন হুগলি ভাগীরথী নদীটা না ভুলি। হুগলি ভাগীরথী নদীর ওপর প্রভাবটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, পঞ্চম অধ্যায় যখন আসছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এগুলো খুব ভালো করে দেখতে হবে। লেগুন আছে, মৌসুমী বিস্ফোরণ আছে, আম্র বৃষ্টি আছে, দুন আছে, তারপরে এটা হয়ে যাবে ধ্রিয়ান। তারপরে এখানে যতগুলো রয়েছে এগুলো কিন্তু সবকটা আমাদেরকে পড়তে হবে, এগুলো কিন্তু সবকটা আমাদেরকে পড়তে হবে। মালনাদ ময়দানের পার্থক্যটাও কিন্তু আমরা দেখব, ঠিক আছে, পার্থক্যটাও কিন্তু আমরা দেখবো। এগুলো ভালো করে দেখে নিবি, ভালো করে প্লিজ 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 পড়ে যাবি। এর বাইরে আজ কিছু কোশ্চেন আসার নেই। কয়াল কি হয়, উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী কেন খরস্রোতা, পশ্চিমী বাহিনী নদীতে কেন বদ্বীপ গড়ে ওঠে, নিচ থেকে যখন আমরা জানবো তখন এটাও আমরা জানবো যে পূর্ব বাহিনী নদীতে কেন এত বদ্বীপ গড়ে ওঠে, এটাও কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তারপরে কি বলছে, বহুমুখী পরিকল্পনা, সামাজিক বনসৃজন, হ্যাঁ না, পূর্ব হিমালয় হবে এটা। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য কি আছে সেগুলো দেখব। তারপরে হচ্ছে আমাদের মৃত্তিকা সংরক্ষণ যখন পড়বো আমরা কিন্তু মৃত্তিকা ক্ষয়টাও পড়বো, না, মৃত্তিকা ক্ষয়টাও পড়বো। আচ্ছা, মৃত্তিকা যখন পড়ছি এখান থেকে কয়েকটা মৃত্তিকার প্রকারভেদগুলো যেগুলো আমাদেরকে পড়তেই হবে, সেটা হচ্ছে মৃত্তিকার মধ্যে যে প্রকারভেদগুলো পড়তে হবে সেটা হচ্ছে মরু মৃত্তিকা, দেন হচ্ছে ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা, এগুলো কিন্তু আমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে। এই তিনটে কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম পড়তেই হবে। তারপরে কি বলছে, আমাদের বলছে 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বি। উত্তর ভারত আর দক্ষিণ ভারতের নদী, এটা কিন্তু ভালো করে পড়বি। জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো পড়তে হবে। আর হচ্ছে আমাদের পূর্ব ও পশ্চিম উপকূলের যে পার্থক্য, এগুলো কিন্তু স্টার দিলাম। ষষ্ঠ অধ্যায় নয়, এটা পঞ্চম অধ্যায়েরই এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে। সেকেন্ড পার্টে কি দেখছি, দেখ এখানে অনেকগুলো টিকা রয়ে গেছে, আমাদের সংজ্ঞা হিসেবে আসতে পারে, এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে। তারপরে 3 নম্বরের দেখ কত 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 কোশ্চেন রয়েছে। ভারতকে কাকে ভারতের রুর বলা হয়, এটা ভালো করে পড়বি। তারপরে এখানে হচ্ছে বস্ত্র শিল্পের কেন কেন্দ্রীয় ভবন হয়েছে সেটা পড়তে হবে। তারপর জলপথকে কেন আমাদের উন্নয়নের জীবনরেখা বলা হয় সেটা পড়তে হবে। তারপরে চা চাষের অনুকূল পরিবেশ 5 নম্বরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমাদের কার্পাস বয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প, পূর্ব মধ্যতে লৌহ ইস্পাত শিল্প এবং জনসংখ্যা বন্টন, জনঘনত্ব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসছি আমরা হচ্ছে লাস্ট চ্যাপ্টার থেকে যা কোশ্চেন দিচ্ছি এর থেকে বাইরে কিছু কোশ্চেন আসার নেই। আর আমাদের হচ্ছে 1 নম্বরের জন্য কিন্তু যে রংগুলো আছে সেগুলো ভালো করে পড়বি। যে ওই এককটা রয়েছে না, ভূবৈচিত্র্য সূচকে 1:50,000, ওইটা একটুখানি ভালো করে দেখে যাবি। আর কি দেখে যাবি, যেটা হচ্ছে তোর সেন্সার কি বা কি কি ধরনের যে রাডার আছে, তারপরে আমাদের হচ্ছে ল্যান্ডস্যাট আছে, এগুলো কিন্তু একটু টুকটাক দেখে যাবি। বাকি এখানে দেখ 2 নম্বরের কোশ্চেন আমি দিয়েই দিয়েছি, হ্যাঁ না। তারপরে 3 নম্বরের কোশ্চেন এখানে আমি দিয়ে দিয়েছি। মেনলি হচ্ছে জিও স্টেশনারি আর সান সিনক্রোনাসটা পড়বি, আর ভূবৈচিত্র্য সূচক আর উপগ্রহ চিত্রের যে পার্থক্যটা আছে এটা কিন্তু ভালো করে পড়বি। তাছাড়া একটা মিনিট, তাছাড়া আমাদের হচ্ছে ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং, তার মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট
ম্যাপ পয়েন্টিং বলতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট। আরো ম্যাপ পয়েন্টিং তোদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, তোদের জন্য কিন্তু আরো ম্যাপ পয়েন্টিং ভাগ ভাগ করে চলে আসবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু হতে হয় তাহলে সেগুলো হচ্ছে এটা। এই মোস্ট ইম্পর্টেন্ট গুলো কিন্তু করে যাবি, এখান থেকে আমি গ্যারেন্টি দিতে পারি যে এগুলো প্রত্যেকটাই হয়তো এসে যাবে, বা হয়তো কিছু কিছু তো আসবেই, ঠিক আছে। এর মধ্যে থেকে তুই 7-8খানা কমন পেয়েই যাবি, ঠিক আছে। তো তো আমাকে বল যে তোদের কেমন লাগলো এই সাজেশনটা পেয়ে। আশা করি তোরা খুব উপকৃত হবি, এবং ভালো করে পড়াশোনা কর, ভালো করে লিখে আয়। পরীক্ষার খাতাতে কিভাবে কি লিখতে হয় সেটার ভিডিও নিয়ে আমি ডেফিনেটলি তাড়াতাড়ি চলে আসবো। আর জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং এর একদম ডিটেলড ভিডিও, সেটাও কিন্তু তোদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। মানে ডিটেল তোরা পেয়ে যাবি, কোথা থেকে পাবি কি পাবি সেগুলো কিন্তু ভিডিওতেই তোরা জানতে পারবি। তো আশা করি খুব ভালো করে পরীক্ষা হবে। খুব ভালো করে থাক, সুস্থ থাক, স্বাভাবিক থাক, আর একদম টেনশন করবি না। খুব ভালো করে পরীক্ষা দে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।